কেয়ারওয়েল অ্যাভিয়েশন প্রাইভেট হ্যাঁ। লিমিটেড বলে একটি সংস্থা, যে একটা সাসপিসিয়াস ডুবিয়াস কোম্পানি, তাদের নাম কেউ কোথাও শোনেওনি জীবনে। তাদের বিরুদ্ধে ইডি একটা ইসিআইআর লঞ্চ করেছে। হ্যাঁ। তদন্ত শুরু হয়েছে। এবার ইডি ইজ নট অ্যান অর্গানাইজেশন যে বাইরে এসে তার কেস ডায়েরি পড়ে আমাদেরকে শোনাবে। ঠিক। কেউই শোনায় না, ইডিও করবে না, সম্ভবত ইনভেস্টিগেশন তারা কোকা নেবে বলবে। কিন্তু হোয়াট এভার সিলেক্টিভ লিকস আর অ্যাভেলেবল এবং ক্রেডিবল মিডিয়া রিপোর্ট কি বলছে, যে তৃণমূল কংগ্রেসের কিছু অ্যাকাউন্টস থেকে, যে অ্যাকাউন্টে প্রত্যেক অ্যাকাউন্টে একাধিক সিগনেটারিজ আছেন, সেখান থেকে টাকাটা ট্রান্সফার হয়েছিল একটা ট্যাক্স সেভেন কেম্যান আইল্যান্ডে। সেই কেম্যান আইল্যান্ড থেকে টাকাটা আবার রিডাইরেক্টেড হয়েছিল এই কেয়ারওয়েল অ্যাভিয়েশনে। এবারে দেখা যাচ্ছে যে এখানে মূল যে এটাকে বলা হয় কর্পোরেট ভেল, একটা কর্পোরেট আবরণ নিয়ে পুরো বিষয়টাকে পরিচালনা করা, যাতে যে লোকটি অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি সে আড়ালেই থেকে গেল। অ্যাজ ইফ যে কেম্যান আইল্যান্ডের কোনো একটি লোক সে এখানে ইনভেস্ট করলো অগাস্টা হেলিকপ্টার কেনার জন্য, কিন্তু তার টাকাই নয়, মেবি শি গেট সামথিং। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। যার কথা শুনছিলেন তিনি প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। সরাসরি গতকাল অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টাকা ঢালা হয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন সংস্থায়। এখানকার এই বাংলার টাকা সেখানে পৌঁছেছে। ইডি তদন্ত করে বার করুক রুট কি, কীভাবে টাকা গেছে। 1.75 মিলিয়ন টাকা পৌঁছেছে একটি নির্দিষ্ট হেলিকপ্টার, অগাস্টা কোম্পানি হেলিকপ্টার কেনার জন্য। বিনা শর্তে একটি সংস্থা ঋণ দিয়েছে। কে তাকে টাকা দিয়েছেন, কিভাবে সেখানে টাকা পৌঁছেছে, সেই নিয়ে প্রশ্ন করেছেন প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। আমরা বাংলার বার্তার তরফ থেকে তার সঙ্গে কথা বলেছিলাম। সেই মানুষটি সম্প্রতি চাঁচল থেকে প্রায় 64,000-এর মার্জিনে নির্বাচনে বিজয়ী হয়ে সরাসরি বিধানসভায় পৌঁছেছেন। কিন্তু তার একটা পূর্ব পরিচিতি ছিল। তিনি নিজে পেশায় অ্যাডভোকেট ছিলেন এক সময়, পরবর্তীকালে আইপিএস হন এবং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ রায়গঞ্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন, কাজ করেন দীর্ঘদিন। এসপি সাউথ দিনাজপুর মালদহতেও দীর্ঘদিন তার দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে ডিআইজি বারাসাত, মালদা, বালুরঘাট দীর্ঘ এলাকায় তার কর্মস্থান বিস্তৃত ছিল। পরবর্তীকালে তিনি সরাসরি কাজ থেকে ছুটি নিয়ে সরাসরি রাজনীতিতে যোগদান করেন এবং শেষ পর্যন্ত চাঁচল থেকে 64,000-এর মার্জিনে নির্বাচনে বিজয়ী হয়ে প্রবেশ করেছেন বিধানসভায়। গতকালই তিনি এই অভিযোগটি তুলেছেন এবং এই অভিযোগটি দীর্ঘদিনের বাংলার মানুষের প্রশ্ন, যে কীভাবে এ রাজ্যের টাকা বিদেশে চলে যায় এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই টাকাগুলোকে পাচার করা হয় হাওয়ালা মারফত, এবং তার পরবর্তীকালে সেই টাকাটা আবার এ রাজ্যে নির্দিষ্ট প্রভাবশালীর কাছে টাকাটা ফেরত আসতো। ইডি সম্প্রতি যে তল্লাশি করেছে, সেই তল্লাশিতে কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সমস্ত বিষয়টি তাদের হস্তগত হয়েছে এবং সেটা নিয়েই প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেছেন ইডি সমস্ত তথ্য প্রকাশ্যে আনুন। কীভাবে সম্ভব হয়েছে, কিভাবে একটা বিনা শর্তে একটি সংস্থা ঋণ দিয়ে দেয় একটু এদেশের কোম্পানিকে, কি পেছনে তার রহস্য, সেই নিয়েই কথা বলেছেন প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায় বাংলা বার্তার সঙ্গে। নমস্কার প্রসূনবাবু, আমি সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার সন্ময়, বলুন। হ্যাঁ, বলছি ক্যারিবিয়ান দ্বীপের যে কালো টাকা নিয়ে আপনি খুব মূল্যবান কিছু তথ্য সংবাদ মাধ্যমে এনেছেন। ঋণের পরিবর্তে কোনো বন্ধক না রাখার চুক্তি, এবং সেটা এই ধরনের দ্বীপগুলো, কেম্যান দ্বীপের মতো দ্বীপগুলোকে ব্যবহার করা হচ্ছে এই পশ্চিমবঙ্গ থেকে, ভানুয়াতু, কেম্যান, এইসব দ্বীপগুলোকে এই বেআইনি আর্থিক লেনদেনে আখড়া করা হচ্ছে। আপনি নির্দিষ্ট কোনো তথ্যের ভিত্তিতে বা বেসিসে বলেছেন নিশ্চিতভাবে, একটু বলবেন? দেখুন, কেয়ারওয়েল অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেড বলে একটি সংস্থা, যেটি অবশ্যই একটা মানে কি বলবো খুব সাসপিশিয়াস কোম্পানি। একটু জোরে যদি বলেন। হ্যাঁ বলছি, কেয়ারওয়েল অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেড বলে একটি সংস্থা, যে একটা সাসপিশিয়াস ডুবিয়াস কোম্পানি, তাদের নাম কেউ কোথাও শোনেওনি জীবনে। তাদের বিরুদ্ধে ইডি একটা ইসিআইআর লঞ্চ করেছে। তদন্ত শুরু হয়েছে। এবার ইডি ইজ নট অ্যান অর্গানাইজেশন যে বাইরে এসে তার কেস ডায়েরি পড়ে আমাদেরকে শোনাবে। কেউই শোনায় না, ইডিও করবে না, সম্ভবত ইনভেস্টিগেশন তারা কোকা নেবে বলবে। কিন্তু হোয়াট এভার সিলেক্টিভ লিকস আর অ্যাভেলেবল এবং ক্রেডিবল মিডিয়া রিপোর্ট কি বলছে, যে তৃণমূল কংগ্রেসের কিছু অ্যাকাউন্টস থেকে, যে অ্যাকাউন্টে প্রত্যেক অ্যাকাউন্টে একাধিক সিগনেটারিজ আছেন, সেখান থেকে টাকাটা ট্রান্সফার হয়েছিল একটা ট্যাক্স সেভেন কেম্যান আইল্যান্ডে। সেই কেম্যান আইল্যান্ড থেকে টাকাটা আবার রিডাইরেক্টেড হয়েছিল এই কেয়ারওয়েল অ্যাভিয়েশনে।
এবারে দেখা যাচ্ছে যে এখানে মূল যে এটাকে বলা হয় কর্পোরেট ভেল, একটা কর্পোরেট আবরণ নিয়ে পুরো বিষয়টাকে পরিচালনা করা, যাতে যে লোকটি অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি সে আড়ালেই থেকে গেল। অ্যাজ ইফ যে কেম্যান আইল্যান্ডের কোনো একটি লোক সে এখানে ইনভেস্ট করলো অগাস্টা হেলিকপ্টার কেনার জন্য, কিন্তু তার টাকাই নয়, মেবি শি গেট সাম কিক, যে পুরো কাজটা করে দেওয়ার জন্য যে অ্যাকাউন্ট ব্যবহার হচ্ছে তার হয়তো একটা কিছু থাকতে পারে। এইটা আমার কাছে খুব মানে চাঞ্চল্যকর শুধু বলবো না, খুব ডিস্টার্বিং মনে হয়েছে। এই কারণে আমি দুটো অভিযোগ করেছি, বাংলাদেশটা পরে আসছে। তো এটার কারণ হচ্ছে যে দেখুন, একটা পলিটিক্যাল পার্টি, ভারতবর্ষের সমস্ত পলিটিক্যাল পার্টি হেলিকপ্টার ব্যবহার করে, কেউ বলতে পারবে না আমি করি না, করতেই পারেন। এক নম্বর, পার্টির পয়সা থাকলে পার্টি খরচা করতে পারে। যারা বলছেন কেন করেছেন, আমি ওগুলোর মধ্যে ঢুকছি না, করেছেন, পার্টি থাকলে করে, সব কংগ্রেসও করে, সবাই করে। নাম্বার টু হচ্ছে যে পার্টি কাকে হেলিকপ্টার ব্যবহার করতে দেয় সেটাও পার্টি প্রেরোগেটিভ হতে পারে, ঠিক আছে, পার্টি মনে করলে একে দেবো ওকে দেবো না, ফেয়ার না। কিন্তু আজ পর্যন্ত আমি শুনিনি যে কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে এরকম অ্যালিগেশন এসছে যে তারা এমন একটা হেলিকপ্টার ভাড়া করেছে যার বকলমের মালিক সেই ভাড়া নিচ্ছে। সেই মানে গভর্নমেন্ট অফিসে আগে টুকটাক হতো না যে কিছু কিছু মানে সরকারি আধিকারিক তারা নিজেরাই গাড়ি কিনে বইয়ের নামে শালীর নামে গভর্নমেন্ট অফিসে ভাড়া দিত। হ্যাঁ, এটা হচ্ছে তার একটা বিগার ভার্সন হয়ে গেল, মানে এটা অনেক লার্জার ভার্সন। তো এইটা ভারতের রাজনীতিতে একটা নতুন ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করলো, যে পলিটিক্স ক্যান স্টুপ সো লো। পলিটিক্সে দেখুন রাজনৈতিক লড়াই থাকবে, আকছি হবে। নরেন্দ্র মোদী সাহেবের মতন সিজন পলিটিশিয়ান নিজেই বলেছেন একটা সাক্ষাৎকার আমি শুনছিলাম যে কুছ চিজ হ্যায় যে চুনাবি বুখার হ্যায়, ও সব হতা হ্যায় চুনাव के बाद उतर जाता है। ঠিক আছে, মানে ইলেকশনের সময় সাম থিংস আর টোল্ড, সাম থিংস আর নট মেন্ট ফর পার্সোনাল থিংস, বাট হয়ে যায়। বাট এইগুলো না, এটা পলিটিক্স এর প্রতি মানুষের জেনারেল বিতৃষ্ণা তৈরি করবে যে এটা কি, মানে দিস ইজ নট ডান। এইটা আমার মনে হয় যে ইডি যখন অলরেডি ইসিআইআর লঞ্চ করেছে, ইডি একটা এমন সংস্থা যারা ডাইরেক্টলি হোম মিনিস্ট্রিকে রিপোর্ট করে না, দে রিপোর্ট টু ফিনান্স মিনিস্ট্রি, এবং তাদের কাছে বেস্ট রিপার্টয়ার আছে, মানে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের তুখোড় অফিসাররা আছে যারা এই ব্যাপারে স্পেশালিস্ট। তার সাথে যুক্ত হবে ইন্টারপোল, অবশ্যই তারা সিবিআই বা অন্য সংস্থার সাহায্য নেবে ওদের ইকোনমিক অপারেশনসের। সব মিলিয়ে এই তদন্ত কিন্তু অনেক দূর গড়াবে বলে আমার ধারণা। এবং ডেফিনেটলি আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস অমরবাবু, সেটা হচ্ছে যে একাধিক অ্যাকাউন্ট নিয়ে অভিযোগ হয়েছে, ফেয়ার এনাফ। এবার ধরা যাক যে আপনার কষ্টার্জিত টাকা কালকে আমি অভিযোগ করলাম আর পরশুদিন পুলিশ তৎপর হয়ে অ্যাকাউন্টটা সিজ করলো, হাইপোথেটিক্যালি বলছি, আপনি থোড়ি আমার কথা মানবেন, আপনি হাইকোর্টে গিয়ে প্রথম বলবেন যে এটা আমার এফআইআর কোয়াশ করুন, আর যিনি অভিযোগ করেছেন তার বিরুদ্ধে একটা ডিফেমেশন শুট করুন 5 কোটি টাকার, বলবেন আপনি। কিন্তু এখানে দেখা গেল একটা ডিফেন্সিভ অ্যাপ্রোচ, না 12টার মধ্যে আমাকে দুটো ব্যবহার করতে দিন, আমি ওটা থেকে খরচ চালাবো কেন, মানে এটাই তো প্রুফ করে। বাকি 10টা কি অভিযোগ তার মানে কি মেনে নিচ্ছেন পার্সিয়ালি তারা, যে অভিযোগটা পার্সিয়ালি কোথাও সত্যতা আছে, নাহলে এফআইআর কোয়াশিং এ গেল না কেন লয়াররা, তারা কেন অ্যাকাউন্ট ব্যবহার করতে দিন কোথাও মধ্যে ঢুকে গেল। এই পুরো এপিসোডটা ইন্ডিয়ান পলিটিক্সে একটা নতুন নেগেটিভ ভিস্টাস, নেগেটিভ উইন্ডো তৈরি করেছে, যেটা ভারতবর্ষের রাজনীতির স্বার্থে, সব পলিটিক্যাল পার্টির স্বার্থে ইডির উচিত খুব প্রম্পট তদন্ত করে অ্যাটলিস্ট একটা অফিসিয়াল স্টেটমেন্ট করা, এবং দ্য কালপ্রিটস হু আর রেসপন্সিবল দে শুড বি ব্রট টু বুক। এখানে কোনো কম্প্রোমাইজ হওয়া উচিত নয়। আপনার কাছে আমার দুটো ছোট প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনারা কি ইডির কাছে আবেদন করবেন যাতে এই পুরো ব্যাপারটাকে প্রকাশ্যে নিয়ে আসা হোক, অন্তত জনমনে বিভ্রান্তি বা কোন রকম প্রশ্ন থাকলে প্রশ্নটার উত্তরটা অ্যাড্রেসড হবে? একটা হচ্ছে দেখুন, ইডি খুব প্রফেশনাল একটা সংস্থা, আই নো আ ফিউ পারসনস যারা চাকরি করেন ওখানে, তো তারা তাদের প্রোটোকল বা রুল বুক মেনটেন করবে, ওই যে রুল বুকে থাকে আনবে, না হলেও আনবে না। কারণ এটা ঠিকই যে ইনভেস্টিগেশন ডেফিনেটলি বিটুইন দ্য কোর্ট অ্যান্ড দ্য আইও, তার মাঝখানে ঢোকার ক্ষমতা বা রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতিরও নেই, আমরা জানি। তো সুতরাং ইনভেস্টিগেশনে ইডি কতটা রিভিল করবে না করবে, আমি দাবি করলেই বা আপনি বললে ওটা করবে, এরকম কোনো ব্যাপার নেই এখানে। Which we can say কি there should be lot of whistle blowers। এখন তো সোশ্যাল মিডিয়া বা হুইসেল ব্লোয়ার্স এর যুগে আমার মনে হয় ইডি তদন্তের পাশাপাশি there are so many well connected persons, আপনারা করছেন সাংবাদিকতা, অনেকে করছেন, আমি জানি, অনেক টুইটার হ্যান্ডেল ফলো করি, যারা কোনো সিস্টেমে না থাকে এমন চাঞ্চল্যকর তথ্য রিভিল করতে সাহায্য করেন। তো তারা এটাকে সাবস্ট্যান্সিয়েট করুন। ডেফিনেটলি আমরা চাইবো যে সত্য দ্রুত উদ্ঘাটিত হোক, দাবি নয়,
কিন্তু এটা অ্যাপিল ইডির কাছে যে আপনারা অ্যাটলিস্ট দ্রুত একটা প্রিলিমিনারি রিপোর্ট নিয়ে একটা কমপ্লিট প্রেস মিট করে বলুন ইয়েস প্রাইমা ফাইসি এটা পাওয়া গেছে, সবটা বলবো না, দিস হ্যাজ হ্যাপেন্ড অ্যান্ড ইনভেস্টিগেশন উইল ফলো। তাহলে আমার মনে হয় যে খুব জাস্টিফাইড হবে। শেষ প্রশ্ন, এই প্রসঙ্গেই আপনি কোট করেছেন তৃণমূল নেতা বাংলাদেশে বিশেষত সেখানকার স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগ করছেন, আপনি এমন একটা অভিযোগ তুলেছেন, বিষয়টা একটু পরিষ্কার করবেন? হ্যাঁ, সেটা হচ্ছে যে বাংলাদেশে মালদার যখন আমরা ক্ষমতায় ছিলাম তৎকালীন শীর্ষস্থানীয় দু একজন নেতা, তাদের বাংলাদেশে খুব ডিপলি এন্ট্রেন্স রুট আছে, এটা আমি জানি। এবার আপনি বলবেন যে কিভাবে জানেন, কারণ আপনি যেখানে পলিটিক্স করেন সেখানে কিছু তো আপনি তথ্য রাখবেন, কিছু লোক তো আমাদেরও আছে। নাম্বার 2 হচ্ছে হেলথ সেক্টরে বিনিয়োগ হয়েছে, এটাও আমরা জানি। আমি 2024 সালের 24 সালের এপ্রিল মে মাসে 2-3 জন লোকের মুভমেন্ট ট্র্যাক করলে দেখা যাবে যে তারা এখান থেকে বাংলাদেশে যখন ইলেকশন পিকে ছিল, আমি কেন জানি এটা, আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, যেহেতু আমি ইলেকশনটা লড়ছিলাম উত্তর মালদা থেকে, দে ওয়ার নট ফাইটিং বাট দে ওয়ার ভেরি মাচ পার্ট অফ দ্য মেশিনারি। আমাকে বলা হলো যে আমরা একটু হায়দ্রাবাদ যাচ্ছি চিকিৎসার জন্য। তো আমি তখন পলিটিক্স নতুন, আমি জানি না, যেতেই পারেন না, এখন যাওয়াটা জরুরি, আমার ভোটটা আছে, 4-5 দিন লাগবে, চলে আসবো। পরে আমি জেনেছিলাম যে তারা হায়দ্রাবাদ যাননি, তারা বাংলাদেশে ছিলেন। আমার সময়টা মনে আছে এপ্রিল মে, তার বাইরে যাবে না জিনিসটা। এপ্রিল মেতে মালদার কোন কোন নেতা বাংলাদেশে ছিলেন এই সার্চটা করতে খুব একটা অসুবিধা হবে না ফরেন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের। 2 হচ্ছে বাংলাদেশ কোন ইনভেস্টর ফ্রেন্ডলি কান্ট্রি নয়। কারো যদি প্রচুর ইনভেস্টমেন্ট করতে হয় সে অন্য কোথাও করবে, ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি, লাইন শৃঙ্খলা ভালো। বাংলাদেশে একমাত্র টেক্সটাইল ছাড়া, সস্তার টেক্সটাইল ছাড়া জীবনে কেউ ইনভেস্ট করে না। তাহলে বাংলাদেশে ইনভেস্ট সেই করবে যে জানে যে ওইখানটাতে এমন কিছু ফোর্সেস আছে যারা ওটাকে প্রোটেক্ট করবে, এবং ওখানে গভর্নমেন্ট এজেন্সি কাজ করতে, অনেক মৌলবাদী শক্তি থাকতে পারে, র্যাডিক্যাল ফোর্সেস থাকতে পারে। মানে এইবার পয়েন্টটা হচ্ছে 24 থেকে 26-এ যখন একটা কমপ্লিট অরাজকতা হলো ইউনিট সরকারের সময়, আমার মনে হয় যে আফ্রিকার কোনো কান্ট্রিতেও এই ধরনের অরাজক সরকার আমি দেখিনি। সেখানে যারা রোজ বলতো, র্যান্টিং করতো যে চিকেন নেক আলাদা করে দেবো, 7 সিস্টার্স কেড়ে নেব, সেই সময় কিন্তু এই ব্যবসা অটুট থেকেছে আমরা জানি বাংলার লোকেরা। তাহলে কোন আন্ডারস্ট্যান্ডিং এ থাকলো এখানে বাংলাদেশের লোকে 5 স্টার পুড়িয়ে দিচ্ছে, তারা যা কিছু দেখছে পোড়াচ্ছে আর ভাঙছে, প্রধানমন্ত্রীর বাসভবন লুটছে, সেখানে ভারতীয় একজন লোকের ইনভেস্টমেন্ট থেকে গেল। তাহলে কি কোনো কম্প্রোমাইজ হয়েছিল ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে যে ভাই তুমি আমারটা অ্যাটাক করো না, আমি তোমাকে এই তথ্য বা এই জিনিস দেবো? দিস ইজ দ্য কজ অফ কনসার্ন। আই থিঙ্ক ইটস এ বিগার র্যাকেট, বিগার থ্রেট টু দ্য ন্যাশনাল সিকিউরিটি দেন কেম্যান। কেম্যান তো একটা টাকা, এটা ন্যাশনাল সিকিউরিটি, যে এইটার বিনিময়ে কি তথ্য পাচার হয়েছে। বিকজ আমরা জানি বিএসএফ এর ডিআইজি এখানে বসেন, ট্যাক হেডকোয়ার্টার এখানে নারায়ণপুরে। তো ন্যাচারালি যদি এখানকার রুলিং পার্টির কোন নেতার বাংলাদেশে ব্যবসা থাকে, বাংলাদেশের ওই র্যাডিক্যাল গভর্নমেন্ট তার থেকে যে এক্সট্রাক্ট করবে না, এটা আমি বিশ্বাস করি না। এই পারপাসে আমি ডিমান্ড করবো, এটা আমি অবশ্যই কমিউনিকেট করবো রাইট লেভেলে, যে দুটো এজেন্সি সাইমালটেনিয়াস তদন্ত করে, ইডি দেখুক ফাইন্যান্সিয়াল ট্রেলটা, আর এনআইএ দেখুক সিকিউরিটি অ্যাসপেক্টটা। সেই জন্য ন্যাশনাল সিকিউরিটি, এখানে এনআইএ ঢোকা খুব দরকার এই জায়গাটাতে। মানে এই বিষয়টা পার্টিকুলার, এই মালদহ সংক্রান্ত বিষয়টা যেটা বললেন যে বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্ট, এটা এনআইএ, বিএসএফ, সেন্ট্রাল এবং স্টেট, জি ব্রাঞ্চ সব জায়গায় নিশ্চিতভাবে আপনারা জানাবেন, তাই তো? আমরা জানাবো, এটা আমরা জানাবো, ইনভেস্টিগেশন। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ।